আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশ্বের বুকে মর্যাদায় প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী সততা ও দেশপ্রেমে দায়িত্ব পালনের আহ্বান। করোনায় আরো 31 জনের মৃত্যু, উৎপাদন সাপেক্ষে দ্রুত ভ্যাকসিন দেবে ভারত, বললেন তোরাইস্বামী। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জীবিকার পথ তৈরিতে পরিকল্পনা সমন্বিতভাবে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়। পৌষে চৈত্রের গরম, জলাধার ও বনভূমি উজাড়ি দায়ী, মধ্য জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহ। মার্কিন কংগ্রেসের ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, নিহত 4, ওয়াশিংটনে জরুরি অবস্থা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের গত 12 বছরের শাসন আমলে বাংলাদেশ বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু কন্যা বলেন, বাংলাদেশকে আরও পথ পাড়ি দিতে হবে। সততা, দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করলে সফলতা আসবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, দ্রুত কোভিড-19 টিকা আনার চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবং বৈশ্বিক মহামারীর অস্বাভাবিক পরিস্থিতিতে আপনাদের সামনে হাজির হয়েছে। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের 1 যুগ পূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের শুরুতেই করোনা মহামারীতে গভীর সংকটের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত করোনা টিকা আনার কথাও জানান তিনি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। মহামারীর অভিঘাত সত্ত্বেও দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2009 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিস্ময়কর উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। দ্য ইকোনমিস্টের 2020 সালের প্রতিবেদন অনুযায়ী 66টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 9ম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী 2030 সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ। গত 12 বছরে বিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সড়ক, রেল সহ অবকাঠামো খাতের ব্যাপক অগ্রগতির চিত্র জানান সরকার প্রধান। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে নজর দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। এ মেয়াদে 1,16,70,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শেষে দারিদ্র্যের হার 15.6% এবং চরম দারিদ্র্যের হার 7.4% নেমে আসবে। শেষ বছর 2025 সালে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে 8.51%। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরো বহুদূর যেতে হবে। হতে পারে সে গন্তব্য পথ মসৃণ, হতে পারে বন্ধুর। আমরা যদি পরিশ্রম করি, সততা, দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করি, তাহলে আমরা সফলকাম হবই ইনশাআল্লাহ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবাইকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। অসাম্প্রদায়িক, কল্যাণকামী সোনার বাংলাদেশ গড়ে তুলি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনা আরও 31 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে 18 জন, মৃতের সংখ্যা বেড়ে 7,718। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 306তম দিনে 181টি ল্যাবে 15,381 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,700 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 5,19,905। নতুন 966 জন সহ সুস্থ হয়েছে 4,64,446। 24 ঘন্টায় শনাক্তের হার 6.55। এ পর্যন্ত সুস্থতার হার 89.33 আর মৃত্যু হার 1.48%। বাংলাদেশ সময় মতোই ভ্যাকসিন পাবে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ভূমিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতে উৎপাদিত ভ্যাকসিন মানবতার সেবায় ব্যবহৃত হবে। এর জরুরি ব্যবহারের জন্য প্রতিবেশী হিসেবে বাংলাদেশও অগ্রাধিকার পাবে। তবে উৎপাদনের উপরই নির্ভর করবে কতটা দ্রুত ভ্যাকসিন দেওয়া যাবে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একটি খবরে ভুল বোঝাবুঝি পরে ভারতের পররাষ্ট্র সচিব নিশ্চিত করেন যথাসময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে সে কথারই পুনরাবৃত্তি করলেন ভারতের হাই কমিশনার। We have said repeatedly that our Prime Minister has said that our vaccine capacity will be used for humanity. And our priority for us, for India, apart from our own people, obviously, is our neighborhood role. It's a matter of fundamentally simple production. How much the company can produce, how much it is able to supply. There is no restriction that has been applied on the export by the government of India. The clearance that was given was an emergency use clearance. That's all that there is. ভূমিমন্ত্রী বললেন, দুই দেশের সম্পর্কই এখন অনন্য উচ্চতায়, তাতে কোনো বাধাই আর বাধা হবে না। So I'm sure end of January 1st there will just be a better clarity about the whole thing. এদিকে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন ইস্যুতে ভারতের অবস্থান পরিষ্কার করেছে, এ নিয়ে বিএনপির রাজনীতি করার কোনো সুযোগ নেই। সেটি নিরসন সিরাম ইনস্টিটিউট এবং ভারতের স্বাস্থ্য সচিব করে দিয়েছেন। এরপরও যখন এই কথাগুলো বলে, আসলে তারা জনগণের মধ্যে প্রথম থেকে যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিল, সেই ধারাবাহিকতায় রিজভী আহমেদ সহ বিএনপির নেতারা এই সমস্ত কথা বলছেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি প্রমাণ করেছে দলটি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা বিক্ষোভ কর্মসূচি অন্যদিন করতে পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ভাষাঞ্চরের স্থানান্তরিত রোহিঙ্গাদের জীবন স্বাচ্ছন্দ্যময় করতে জীবিকারও ব্যবস্থা করেছে সরকার। প্রায় 3,500 রোহিঙ্গার জন্য জীবিকার পথ তৈরিতে পরিকল্পনা অনুযায়ী চলছে কাজ। আর এই কাজটি বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে করছে বলে জানিয়েছেন ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্প 3-এর কর্মকর্তা। বসে না থেকে নিজেদের উদ্যোগ অনেক রোহিঙ্গা এরই মধ্যেই তৈরি করে নিয়েছেন জীবিকার পথ। ভাষাঞ্চর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ 4র্থ পর্ব। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের একটি অংশ এখন এই ভাষাঞ্চরে। আদিভিটায় কবে ফিরতে পারবে জানা নেই, তবু থেমে নেই জীবন। ভাষাঞ্চরে এসে ফের পেয়েছেন জীবনের স্বাদ। সাদেক সকাল থেকেই ব্যস্ততার শেষ নেই। গরম গরম নাস্তা খেতে সাদেকের চা পরোটার দোকানে ভিড় লেগেই থাকে। এক হাতে পরোটা বানানো, বিক্রি সবই করছেন তিনি। কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে সাদেক 4 ডিসেম্বর ভাষাঞ্চর আসেন পরিবার সহ। নিজের জমানো 2,000 টাকা দিয়ে দোকান খুলেছেন। আমি শুরু করছি কয়েক টাকা দিয়ে, মানে 2,000 টাকা দিয়ে, এখন 3-4 টাকা বিক্রি হয়। আমি চলতে পারছি ভালো করে। সিরাজুল ইসলাম জিলাপি তৈরিতে ব্যস্ত। মোবাইল বিক্রির টাকা দিয়ে কিনেছেন বেচা বিক্রির সরঞ্জাম। জিলাপি ছাড়াও বিস্কুট সহ প্যাকেটজাত খাবার বিক্রি করে দৈনিক আয় 12 থেকে 1300 টাকা। আমার হাতে একটা মোবাইল ছিল, এই মোবাইলটা বিক্রি করি আমি এই জিলাপি বানাতে শুরু করছি। সাগরে ভেসে আসা কাঠ কুড়িয়ে এনে জমা করেছেন আবুল হোসেন। সেই কাঠ দিয়ে বানাচ্ছেন আসবাব। ক্রেতাও ভাষাঞ্চরের রোহিঙ্গারাই। মাসে 5,000 টাকা আয় করেছেন তিনি। টেবিল, টুল, পানের দোকানে শোকেস, বিভিন্ন ধরনের জিনিস বানাই বিক্রি করি। 1,000, 1,200, 1,500।
উঁচু নিচু পাহাড়ের ত্রিপলের ঘরের তুলনায় ভাসানচরের ক্লাস্টার হাউস অনেক বেশি স্বাচ্ছন্দ্যের। তারপরও কাজের সুযোগ চান রোহিঙ্গারা। ছোটো বাচ্চা আছে, জামাই বাবুরা হামর সোনা কিছু নাই, ইনকাম নাই, তাই আনার জন্য করি। ভাসানচরে কৃষি, মাছ চাষ, গবাদি পশু, হাঁস মুরগি পালন ছাড়াও অর্থনৈতিক কাজের জন্য প্রস্তুতি চলছে। ভবিষ্যতে আমাদের যে এখানে যারা অবস্থান করবে তাদের যে লাইভলিহুড, তাদের যে চাষাবাদ অথবা তাদের যে ভেজিটেশন, ফিশিং এই রিলেটেড কিছু কাজের জন্য এবং আগামী 2-3 সপ্তাহের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের আরও সিনিয়র অফিসিয়ালরা এখানে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। 1 মাসের ব্যবধানেই বদলে গেছে ভাসানচর। সময়ের সাথে সাথে প্রশস্ত হবে জীবিকা নির্বাহের পথ। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ভাসানচর, নোয়াখালী। পৌষ মাসে যেন চৈত্রের গরম। আবহাওয়া অফিস বলছে সপ্তাহীভাবে যাবে। 15 জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ আসার পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের জন্য অপরিকল্পিত নগরায়ন, জলাধার ও বনভূমি উজাড় হওয়াকেই দায়ী করছেন পরিবেশবিদরা। আদিত্য মামুনের রিপোর্ট। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। নভেম্বর থেকে এর আশপাশে আরও কয়েকটি জেলায় শীত অনুভূত হলেও অন্য অঞ্চলে গরম। পৌষে কেন ফাগুনের আমেজ? আবহাওয়া অধিদপ্তর বলছে ঋতু পরিবর্তনজনিত কারণে অঞ্চলভেদে তাপমাত্রার তারতম্য হচ্ছে। তবে শীঘ্রই শীতের দেখা পাওয়া যাবে। শৈত্যপ্রবাহ বইবে 15 জানুয়ারির দিকে। এখন যে বর্তমানে বিরাজ করতেছে বেশি টেম্পারেচার, রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা একটু কমের দিকে থাকবে 11 তারিখের পরে। 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ এই মাসে হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশবিদরা বলছেন মাত্রাতিরিক্তভাবে সবুজ ধ্বংস, জলাধার কমে যাওয়া, প্রকৃতির উপর অত্যাচারে বাড়ছে উষ্ণায়ন, যার প্রভাব পড়ছে মানুষের জীবন ও কৃষির উপরও। নগর পরিকল্পনায় আমাদেরকে পুনর্বিন্যাস করতে হবে, খোলা জায়গা বৃদ্ধি করতে হবে, যাতে বায়ু প্রবাহটা একটি চ্যানেলের মাধ্যমে উত্তর থেকে দক্ষিণে কিংবা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হতে পারে। প্রয়োজনের তুলনায় অক্সিজেনের স্বল্পতা, অপরিকল্পিত নগরায়ন ও দূষণ রোধে এখনই ভাবার তাগিদ দিলেন তিনি। সবুজ কমে যাওয়ার কারণে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করার কথা, সেই পরিমাণ অক্সিজেন বৃক্ষগুলো সরবরাহ করতে পারছে না। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দুষছেন এই নগর পরিকল্পনাবিদ। এ অবস্থায় এসডিজি শর্ত পূরণের পরামর্শ দিলেন তিনি। আমাদের জনমানুষে জনস্বাস্থ্যের দিক থেকে এই বৈশ্বিক উষ্ণতা এক প্রবল ঋতু পরিবর্তনীয় পরিবেশ এবং সেই সঙ্গে উষ্ণতাজনিত পরিবেশ বিপত্তি তৈরি করেছে। পরিকল্পিত নগরায়ন, নগর প্রতিবেশ রক্ষারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 14 জন। কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার সময় এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বেই ট্রাম্পের বিরুদ্ধে ধিক্কার উঠেছে। সাময়িক স্থগিত থাকার পর আবারও শুরু হয় কংগ্রেস অধিবেশন। ওয়াশিংটনে জারি করা হয়েছে 15 দিনের জরুরি অবস্থা। আরও জানাচ্ছেন দুলিমুল। মার্কিন রাজনীতির ইতিহাসে ভিন্ন এক দৃশ্যপট। ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সরাসরি কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলা। শুরু হয় ভাঙচুর, গোলাগুলি। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও পেপার স্প্রে ছুড়ে পুলিশ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ 4 জন নিহত হয়েছে। এমন সহিংস পরিস্থিতির সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ঘটনার শুরু ক্যাপিটল হিল থেকে কিছু দূরে ট্রাম্পের সমাবেশ থেকে। কয়েক হাজার সমর্থকের সামনে কখনোই সরে দাঁড়াবেন না ও নির্বাচনে পরাজয় মেনে নেবেন না, এমন ঘোষণা দেন ট্রাম্প। এরপরই কয়েকশো বিক্ষুব্ধ সমর্থক পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। We will never give up, we will never concede. It doesn't happen. You don't concede when there's theft involved. একই সময়ে কংগ্রেসের যৌথ অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলছিল। সিনেটের সভাপতি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে বাইডেনের স্বীকৃতি আটকে দেওয়ার চেষ্টা থেকে সরে আসেন। এমন সময় হঠাৎ ট্রাম্প সমর্থকদের হামলা। বাধ্য হয়ে কংগ্রেসম্যানদের অবরুদ্ধ করে ফেলে পুলিশ। পরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ভিডিও বার্তায় সমর্থকদের শান্ত থাকতে ও ঘরে ফিরে যেতে আহ্বান জানান ট্রাম্প।
I know how you feel, but go home and go home in peace. সংঘর্ষের পর ক্যাপিটল হিলে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। ওয়াশিংটনে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। বাইডেন এ ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন। I call on this mob to pull back and allow the work of democracy to go forward. সমালোচনায় শামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরাও। Seen in the United States is terribly distressing, terribly concerning. যুক্তরাষ্ট্রের ইতিহাসে 206 বছর পর পার্লামেন্ট ভবনে এমন হামলার ঘটনা ঘটল। এই ঘটনায় এরই মধ্যে পদত্যাগ করতে শুরু করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠজনরা। বন্ধ ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আন্তর্জাতিক মানব পাচার চক্রের 4 সদস্য গ্রেফতার, পাসপোর্ট জাল ভিসা জব্দ। রাজুকে গোল্ডেন মনিরের ডেরা, চলত অবৈধ কারবার, ছিল নানা সরকারি নথিও। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। স্থানীয় সরকার নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, আগামীতে তাদের আর মনোনয়ন দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে এদের মদত দেয়া থেকে বিরত থাকারও নির্দেশ দেন তিনি। যারা দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা নির্বাচন করেছেন, তাদের বর্তমান এবং ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না। আমাদের কোনো দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলের বিদ্রোহী প্রার্থীদের মদত দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। আহ্বান জানাচ্ছি, দলের শৃঙ্খলা ও স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। জব্দ করা হয় 28টি পাসপোর্ট, বিভিন্ন দূতাবাস, ব্যাংক ও এজেন্সির সিল এবং কম্বোডিয়ার 10টি জাল ভিসা। সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোপ সহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত এই চক্র। পরে ভ্রমণ ভিসায় ভারত হয়ে শ্রীলঙ্কায় নিয়ে আটকে রেখে আত্মীয়দের কাছ থেকে টাকা আদায় করত। এক পর্যায়ে জঙ্গলে ফেলে দিত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 4 জনকে গ্রেপ্তার করে আমাদের পুলিশ হেফাজতে আমরা নিই এবং সেই অফিস থেকে 28টি পাসপোর্ট এবং বিভিন্ন দূতাবাসের সিল এবং বিভিন্ন সংস্থার ব্যাংকের সিল 19টা এবং কম্বোডিয়ার জাল ভিসা 10টা জব্দ করি। হেফাজত ইসলামের যে কোনো সভা সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সংগঠনের মানববন্ধনে তারা অভিযোগ করেন, আল্লামা শফির মৃত্যু নিয়ে হেফাজতের একাংশ ষড়যন্ত্র করছে, তাকে হত্যা করা হয়েছে। আল্লামা আহমদ শফিকে হত্যার সাথে যারা জড়িত অনতিবিলম্বে গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। একাত্তরে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। দেশটির নবনিযুক্ত হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীকে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একাত্তরের কথা স্মরণ করিয়ে দিয়ে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখছে, কিন্তু পাকিস্তানের অমীমাংসিত ইস্যু সমাধান না হওয়ায় এটি সম্ভব হচ্ছে না। বৈঠকে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে পণ্যের প্রবেশাধিকার ও বাণিজ্যিক বাধা দূর করার বিষয়েও আলোচনা হয়। রাজুকে ভীষণ প্রভাবশালী গোল্ডেন মনির, সেখানে একটি কক্ষ ছিল তার জন্য। ওই কক্ষেই চলতো অবৈধ কারবার। রাজুকের বিভিন্ন নথিও থাকতো তার কাছে। শুধু তাই নয়, রাজুকের জায়গায় রাজাকার বাবার নামের স্কুল প্রতিষ্ঠা করে মোটা অঙ্কের টাকা নিয়ে শিক্ষার্থী ভর্তি করত এই মনির। গোল্ডেন মনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো তদন্ত করছে 4টি সংস্থা। সাইদুল ইসলামের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। রাজুক ভবনের একটি কক্ষকেই জালিয়াতির আখড়া বানিয়েছিলেন গোল্ডেন মনির। নিজের কাছে রাখতেন নানা নথিপত্র। অভিযানে রাজুকের 70টি প্লটের নথি উদ্ধার হয়।
আইন বহির্ভূতভাবে নথি রাখাই 2019 সালে মনিরের বিরুদ্ধে মামলা করে রাজুক। প্রায় 2 বছর গেলেও তদন্তে খুব একটা অগ্রগতি নেই। তবে এখন তদন্ত করছে দুদক। তদন্তের বোধহয় মোটামুটি অনেক দূর এগিয়েছে এবং সেটা আশা করি যে শেষের দিকে আসছে তদন্তের। সেটা ওই অভিযোগটাও তদন্ত চলছে, একটা সুনির্দিষ্ট বিষয় এই অভিযোগটা, কাজেই এটা শেষ পর্যায়ের দিকে। এছাড়া গোল্ডেন মনিরের যেসব মামলা রয়েছে সেগুলো তদন্তের জন্য 4টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির যে মামলাটি আছে, বিআরটি এর যে বিষয়টি আছে, এনবিআর এর যে বিষয়টি আছে এবং দুদকের যে বিষয়টি আছে, এটি তাদের তফসিলভুক্ত একটি অপরাধ। এই বিষয়ে তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে যথাসময়ে চার্জশিট দেবে বলে আমরা প্রত্যাশা করি। বাড্ডায় গোল্ডেন মনিরের বাসার সামনে গেলে স্থানীয়দের অভিযোগের শেষ নেই। তাদের অভিযোগ ডিআইটি প্রজেক্টে রাজুকের জায়গায় স্কুল প্রতিষ্ঠা করে ব্যবসা করছে মনির। সিরাজ মিয়া একজন কুখ্যাত রাজাকার। এই রাজাকারের নামে এই স্কুল, আমরা তো মুখ দেখাইতে পারি না এখানে। একটা সরকারি প্রজেক্টে একটা রাজাকারের নামে স্কুল থাকা, এটা তো ঠিক না। আমাদের এই অঞ্চলটার মধ্যে কেন একটা রাজাকারের নামে স্কুল থাকবে? তা যেখানে মুক্তিযোদ্ধা কোঠা নেই, যেখানে দরিদ্র কোঠা নেই, সেইখানে সেই স্কুল সে এখানে ব্যবসায়িকরণ বাণিজ্যিকরণ করে এই স্কুলটা দিনের পর দিন করতেছে, অথচ এই অঞ্চলের মানুষ পড়তে পারে না। যে ইচ্ছা আকাঙ্ক্ষা করে এই জায়গা একেবারে মুক্ত রেখে স্কুলের জন্য বরাদ্দ করেছিল সাধারণ মানুষের শিক্ষার জন্য, কিন্তু সাধারণ মানুষের কোনো ছেলে মেয়ে এখানে শিক্ষা গ্রহণ করতে পারে না, কারণ বেতন অনেক, ভর্তি ফি অনেক। স্কুলটি উদ্ধার করার দাবিও জানান স্থানীয়রা। প্রথম দাবি হলো স্কুলের নাম বদলি করতে হবে। যেমন রাজুকের উত্তর একটা স্কুল আছে, উত্তরা মডেল স্কুল, রাজুক উত্তরা মডেল, ওইটা আমরা রাজুক বাড্ডা মডেল অথবা অন্য যে কোনো একটা নাম। এ বিষয়ে জানতে একাধিকবার রাজুকে গিয়েও চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন দিলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে মানুষ। অর্থবছরের প্রথম 5 মাসেই বিক্রি হয়েছে লক্ষ্যমাত্রার 95%। বর্তমান ধারা অব্যাহত থাকলে অর্থবছরের শেষে সঞ্চয়পত্রের বিক্রি 50,000 কোটি টাকা ছাড়াতে পারে। এই প্রবণতা অব্যাহত থাকলে সুদের বোঝা বাড়বে সরকারি কোষাগারের উপর। এমন পরিস্থিতিতে সঞ্চয়পত্রের সুদের হার প্রচলিত অন্যান্য আমানতের সুদ হারের সঙ্গে সমন্বয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরের 5,68,000 কোটি টাকার বাজেটে ঘাটতি 1,85,000 কোটি টাকা। ঘাটতি পূরণে 20,000 কোটি টাকার ঋণ সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। অর্থবছরের প্রথম 5 মাসেই বিক্রি হয়েছে 19,045 কোটি টাকার সঞ্চয়পত্র, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার 95%-এর বেশি। 2019 সালের জুলাই থেকে মুনাফার উপর উৎসেকর 5% থেকে বাড়িয়ে 10% করা হয়। পাশাপাশি সঞ্চয়পত্র কেনায় জাতীয় পরিচয়পত্র ও টিআইএন বাধ্যতামূলক করা হয়। এমন নিয়ন্ত্রণ আরোপের পর প্রায় 1.5 বছরে সঞ্চয়পত্রে আগ্রহ কমেছিল গ্রাহকদের। সম্প্রতি ব্যাংক আমানতের সুদের হার কমে যাওয়ায় বাড়ছে সঞ্চয়পত্র কেনার প্রবণতা। চলতি বাজেটের 10.2% বরাদ্দ ঋণের সুদ পরিশোধে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলে সুদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সঞ্চয়পত্রের সাথে ঋণের সুদের সাথে ব্যাংকের যে এফডিআর এর ঋণের সুদের হার, সেটার পার্থক্যটা এখন 6 থেকে 8% মতো হয়ে গেছে। এটা একটা বিশাল পার্থক্য এবং এই বিশাল পার্থক্যের কারণেই মানুষ সঞ্চয়পত্রের দিকে আরো বেশি ঝুঁকছে। এটা সরকারের জন্য একটা বোঝা, কারণ এখানে সুদের হার অনেক বেশি। এমন পরিস্থিতিতে ব্যাংক আমানতের সুদের সাথে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের বাজারভিত্তিক সুদের হার নির্ধারণী সমাধান দেখছেন এই অর্থনীতিবিদ। এখানে একটা বিশাল সাবসিডি দেওয়া হচ্ছে বিশেষ জনগোষ্ঠীকে, তারা কিন্তু নেসেসারি দরিদ্র জনগোষ্ঠী নয়। তো এটা একটা সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার যে এই ধরনের কার্যক্রম, যেটা একটা ব্যবসায়িক কার্যক্রম, যেটা একটা ফাইন্যান্সিয়াল কার্যক্রম, এরই মধ্যে বন্ড ও মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে এসব খাতে বিনিয়োগে উৎসাহিত করার পরামর্শও দিয়েছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভিসি নিয়মিত ক্যাম্পাসে না আসার প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রো ভিসি অবরুদ্ধ। এবং বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস, অবশেষে পরাজয় মেনে নিলেন ট্রাম্প। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
আগামী 3 বছরে বাংলাদেশ পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। এ লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন নিয়ে আলোচনায় তিনি বলেন, দেশে এখন পাট বীজের চাহিদা 5,115 টন। বিএডিসি সরবরাহ করে 775 মেট্রিক টন। ঘাটতি মোকাবেলায় 5 বছর মেয়াদী প্রকল্প নেওয়া হয়েছে। তবে 3 বছরেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশাবাদ জানান বক্তারা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিয়মিত ক্যাম্পাসে না আসার প্রতিবাদে উপাচার্যকে অবরুদ্ধ বিক্ষোভ করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। পুলিশ জানায়, বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফা সলোয়ার জিনা ও অর্থ বিভাগের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান সেলিম প্রশাসনিক ভবনে উপাচার্যের চেম্বারের পাশে অবস্থান করার সময় অর্ধশতাধিক শিক্ষক তাদের অবরুদ্ধ করে। শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্য 1300 দিনের মধ্যে 1100 দিনই বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন ধরে উপাচার্যের অন্যায়ের প্রতিবাদ ও অনুপস্থিতির কারণে উপাচার্যকে অবরুদ্ধ করা হয়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। এই বিশ্ববিদ্যালয়ে যত অনিয়ম হয়েছে, আমার মনে হয় যে ওনার মতো এরকম আইন অমান্য আর কেউ করেননি। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবের মধ্যেও চট্টগ্রাম বন্দরে 2020 সালে কন্টেইনার উঠানামা হয়েছে 28,39,987। তবে 2019 সালে সংখ্যা ছিল 30,88,187। আর শীর্ষ শত বন্দরের তালিকায় চট্টগ্রামের অবস্থান ছিল 58। কর্তৃপক্ষের নানা উদ্যোগে বন্দর কার্যক্রম আবারও স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2019 সালে মোট কন্টেইনার ওঠানামা হয়েছে 30,88,187 ইউনিট। করোনা মহামারীতে 2020 সালে এই সংখ্যা নেমে আসে 28,39,987 ইউনিটে। সারা দেশের মিল কারখানা কিছুদিনের জন্য বন্ধ ছিল, যাতায়াত ব্যবস্থা বন্ধ ছিল। সে সময় চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমন সংখ্যাও কম ছিল, মালামাল হ্যান্ডলিংও কম ছিল। এক্সপোর্টার ইম্পোর্টার বিভিন্ন ব্যাংক এবং গভর্নমেন্ট সংস্থাগুলো আমরা সমন্বয় করে যাতে ইম্পোর্ট এবং এক্সপোর্ট যাতে স্মুথ হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। গত 1 দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং প্রবৃদ্ধির হার ছিল ঊর্ধ্বমুখী। বাড়ছিল পণ্যবাহী জাহাজ আসার পরিমাণ। 2020 সালে করোনার বিরূপ প্রভাবে নেতিবাচক প্রবৃদ্ধি হলেও বন্দরে জাহাজ এসেছে 3,728টি, যা গত বছরের তুলনায় 79টি কম। বন্দর কর্তৃপক্ষ, আমরা যারা শিপিং এজেন্ট আছে, বার্থ অপারেটর আছে, সবাই মিলে যদি ইনিশিয়েটিভ নিই, এটা আমার মনে হয় আমরা এই অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা প্রবলেমটা ফেস করেছি সেটা থেকে আমরা উত্তোলন পেয়ে যাব। সমস্যা মোকাবেলায় নানা ব্যবস্থা নেয় বন্দর আগের অবস্থানে ফিরে আসছে বলে দাবি কর্মকর্তাদের। আমরা বিভিন্ন ট্রেড বডিদেরকে যাবতীয় ফ্যাসিলিটেট করে যাচ্ছি। আশা করছি আমরা আগামী বছর আমাদের হ্যান্ডলিং পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম লয়েডস লিস্টের জরিপ অনুযায়ী 2019 সালে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে 58তম অবস্থানে উঠে আসে, যা তার আগের বছরের তুলনায় 6 ধাপ এগিয়ে ছিল। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বাগেরহাটের শরণখোলায় বলেশ্বরের তীরে সেনাবাহিনী নির্মিত 1.5 কিলোমিটার রিং বেড়িবাঁধ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের 28 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী আনিসুজ্জামান পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান ইমামের কাছে বাঁধ বুঝিয়ে দেন। এ সময় নির্মিত বাঁধের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার, বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফজলুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুজ্জামান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাঁধ পরিদর্শন করে 400 হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করে সেনাবাহিনী। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সোনালী ব্যাংকের সাথে ই পেমেন্ট চালু করতে আমদানি ও রফতানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমঝোতা চুক্তি করেছে। সচিবালয়
চুক্তিসই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, রপ্তানি বাণিজ্যে $48 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সকল উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা মাফিক অনলাইন ব্যাংকিং শুরু করা গেলে লেনদেনের পরিমাণ বেড়ে যাবে কয়েক গুণ। প্রযুক্তি নির্ভর সেবা বাড়ালে প্রকৃতপক্ষে শতভাগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের গতিকে ত্বরান্বিত করবে বলেও মত বাণিজ্যমন্ত্রীর। শরীয়তপুরের জুয়াদ্দা বাংলা বাজার ও টাঙ্গাইলের নলিল বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আউটলেট দুটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক ও মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিশ্বের বুকে মর্যাদায় প্রতিষ্ঠিত বাংলাদেশ, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধানমন্ত্রী, সততা ও দেশপ্রেমের দায়িত্ব পালনের আহ্বান। করোনায় আরো 31 জনের মৃত্যু, উৎপাদন সাপেক্ষে দ্রুত ভ্যাকসিন দেবে ভারত, বললেন দোরাইস্বামী। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের জীবিকার পথ তৈরিতে পরিকল্পনা সমন্বিতভাবে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়। পৌষের চৈত্রের গরম, জলাধার ও বনভূমি উজাড়ির দায়ী, মধ্য জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহ। মার্কিন কংগ্রেসের ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, নিহত 4, ওয়াশিংটনে জরুরি অবস্থা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।